বিসমিল্লাহির রহমান রাহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আমি সাবিনা রহমান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, জুওলজি ডিপার্টমেন্ট, ঢাকা কলেজ। আজকে আমি তোমাদের সাথে মাস্টার্স এন্টোমোলজি টক্সিকোলজি নিয়ে আলোচনা করব। গত ক্লাসে কিন্তু আমরা টক্সিকোলজি নিয়ে বেশ অনেকটা আলোচনা করেছিলাম এবং ইনসেকটিসাইডস নিয়ে আমরা এর ইতিহাস এবং ইনসেকটিসাইডস কি এবং এটার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি। তা আজকে আমরা দেখব যে ইনসেকটিসাইডস যেগুলো আছে সেই তাদের ক্লাসিফিকেশন। তো আর সামান্য একটু কথা বলে নেই তার আগে, প্রতিদিনই বলছি, প্রতি ক্লাসেই বলছি, সেটা হচ্ছে যে আমরা অনলাইন ক্লাসগুলো যে করাচ্ছি, তোমরা এই ক্লাসগুলোকে ভালোভাবে ফলো আপ করবে এবং করোনার জন্য সব কিছু থেমে থাকবে না, সব কিছুই তোমাদের চলমান রাখতে হবে। বিশেষ করে তোমাদের পড়াশোনা, নিজেদের এক্সারসাইজ, হ্যাঁ, সুস্থ থাকার জন্য খাদ্যাভ্যাস, ব্যালেন্স ফুড, হ্যাঁ, এইসব বিষয়গুলো কিন্তু তোমরা লক্ষ্য রাখবে। তো চলো আমরা আজকে তাহলে বোর্ডে চলে যাই। প্রথমে আমরা ক্লাসিফিকেশন যেটা ইনসেকটিসাইডসে সেটা নিয়ে একটু দেখি। আমরা একটু বোর্ডে একটু লিখেছি সুবিধার জন্য, একটু সামান্য জুম করলে আর স্পষ্ট হবে। দেখো, প্রথমেই ক্লাসিফিকেশন অফ ইনসেকটিসাইডসকে ক্ষেত্রে আমরা এই কীটনাশককে দুটো ভাগে ভাগ করেছি ফার্স্ট স্টেজে। একটা হচ্ছে অজৈব কীটনাশক আর একটা হচ্ছে জৈব কীটনাশক। জুম করা আছে? আচ্ছা, অজৈব কীটনাশকটাকে ইংলিশে কি বলছি? ইনঅর্গানিক। আর জৈব কীটনাশককে বলা হচ্ছে অর্গানিক। এটা হলো কি, যে ধাতব অজৈব পদার্থ নিয়ে গঠিত। এটা কি নিয়ে গঠিত? ধাতব অজৈব পদার্থ নিয়ে এই ধরনের অজৈব কীটনাশক গঠিত। যেমন এক্সাম্পল হিসেবে বলা যায় ক্যালসিয়াম আর্সেনেট, হ্যাঁ, ক্যালসিয়াম আর্সেনেট, প্যারিস গ্রিন, ক্রায়োলাইট, এগুলো কিন্তু কতগুলো আছে তোমার, কি এগুলো পাকস্থলী বিষ টাইপের, হ্যাঁ, বা স্পর্শ বিষ টাইপের, এই ধরনের আছে। এটা আমরা নেক্সটে যাবো, যেটা বিষের ধরন অনুযায়ী সেগুলোকে আবার ভেরিয়েশন আছে। তো তাহলে আমরা অজৈব কীটনাশক যেটা দেখলাম ইনঅর্গানিক, সেগুলো হচ্ছে ধাতব অজৈব পদার্থের সমন্বয়ে গঠিত। যেমন এখানে দিয়ে দিয়েছি ক্যালসিয়াম আর্সেনেট, প্যারিস গ্রিন, লেড আর্সেনেট আছে, হ্যাঁ, লেড আর্সেনেট আছে, এই ধরনের তোমরা নাম শুনেছ। আর জৈব কীটনাশক হচ্ছে অর্গানিক, অর্থাৎ প্রাকৃতিক যে জৈব পদার্থ বা জীবদেহ, সেটা নিয়ে উদ্ভূত উপাদান নিয়ে কিন্তু জৈব কীটনাশক গঠিত। আচ্ছা, জৈব কীটনাশককে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা উদ্ভিজ কীটনাশক, এটা প্ল্যান্ট অরিজিনেটেড ইনসেকটিসাইডস, আর এটা হচ্ছে কৃত্রিম রাসায়নিক কীটনাশক, এটাকে বলা হচ্ছে আর্টিফিশিয়াল কেমিক্যাল ইনসেকটিসাইডস। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো উদ্ভিজ কীটনাশক সেটা কি? এটা মূল, কাণ্ড, পাতা, ফুল, বাকল প্রভৃতি থেকে উৎপন্ন। এই মূল, কাণ্ড, পাতা, ফুল আমরা কোথায় দেখি? উদ্ভিদে। অর্থাৎ যে সকল উদ্ভিদগুলা কি, মানে যে 2000 প্রজাতি উদ্ভিদ আছে, যেটা নির্দিষ্ট করা হয়েছে, যেখান থেকে আমরা তাদের মূল, কাণ্ড, পাতা, ফুল, বাকল থেকে বিভিন্নভাবে আমরা কীটনাশক তৈরি করতে পারি। আর এটা হচ্ছে কৃত্রিম রাসায়নিক কীটনাশক, আর্টিফিশিয়াল যেটা, সেখানে আছে আবার 3 রকম। জৈব ক্লোরিন গঠিত, এটা কি দেখা যাচ্ছে, এবং জৈব ফসফরাস গঠিত এবং জৈব কার্বামেট গঠিত। জৈব ক্লোরিন গঠিত হচ্ছে ক্লোরোডেন, জৈব ফসফরাস গঠিত ডাইমেথ্রন, জৈব কার্বামেট গঠিত যেমন ফুরাডান, সেভিন, নাম শুনেছ। আচ্ছা, এখন আসো অজৈব কীটনাশক। আমি প্রথমে বললাম ধাতব অজৈব পদার্থের গঠিত, যেমন ক্যালসিয়াম আর্সেনেট, এগুলো কিন্তু এক ধরনের পাকস্থলী বিষ এবং এগুলা কার্যকর কি। এবং এই অজৈব কীটনাশকের আসল কথাটা একেবারে অনেক আগে থেকে, হ্যাঁ, 400 বছর আগে থেকেই এই অজৈব কীটনাশক হিসেবে কিন্তু ব্যবহার হচ্ছে, বিশেষ করে আর্সেনিক জাতীয় পদার্থ।
এবং এগুলো ব্যবহার হয়ে আসছে যতদিন পর্যন্ত না জৈব কীটনাশক তৈরি হয়েছে, ততদিন পর্যন্ত এই অজৈব কীটনাশকগুলো কিন্তু খুব ইফেক্টিভ ছিল এবং জনপ্রিয় ছিল। যেমন ধরো ক্যালসিয়াম আর্সেনেটের কথা, এটা হচ্ছে এক ধরনের পাকস্থলী বিষ, এবং এটা শামুক বা মাটিতে বিভিন্ন যে পতঙ্গ বা প্রাণী আছে তাদেরকে ধ্বংস করতে পারে, মানে ক্ষতিকর পতঙ্গকে। আবার ধরো যে প্যারিসবিন আছে, এগুলো হচ্ছে পঙ্গপাল, হ্যাঁ, তারপর কাটুই পোকা, হ্যাঁ, এগুলা কিন্তু এরা সহজেই এই প্যারিসবিন কি করতে পারে, নির্মূল করতে পারে বা নাশ করতে পারে। আচ্ছা, এখন আসো তাহলে অজৈব কীটনাশকের কথা যেটা বললাম যে বহু আগে থেকে এটার জনপ্রিয়তা, কিন্তু একটা জিনিস দেখা গেছে যে যা সাধারণত আর্সেনিক জনিত বা আর্সেনিক ঘটিত যৌগগুলাই কিন্তু এই অজৈব কীটনাশক হিসেবে পরিচিত, এবং ব্যাপকভাবে এটার ব্যবহার ছিল এবং জনপ্রিয়তাও ছিল অজৈব কীটনাশকের। কিন্তু কালক্রমে দেখা গেল যে যখনই জৈব কীটনাশক তৈরি হলো, তখন দেখা গেল যে এই অজৈব কীটনাশকগুলো ব্যবহারের ফলে মানে উৎপাদন কমে যায়। সেটা যে কোনো উদ্ভিদ, ফসল বা যে কোনো ফলের গাছ, যে কোনো ক্ষেত্রেই এটা অ্যাপ্লাই করা হতো না। তাহলে দেখা যেত যে পোকা দমনটা খুব ভালোভাবেই হতো, কিন্তু সাথে সাথে শস্য উৎপাদন বা ফল উৎপাদনটাও বা সবজি উৎপাদনটা অনেক কমে যেত, এবং অনেক সময় গাছেরও ক্ষতি হয়ে যেত। গাছ অনেক সময় বিবর্ণ হয়ে যেত, হলুদ হয়ে যেত বা মারা যেত। ফলে আমরা দেখেছি যে অজৈব কীটনাশকগুলো ব্যবহারের ফলে পোকামাকড় দমন হয় ঠিকই, ক্ষতিকর, কিন্তু সাথে সাথে শস্য বা গাছেরও অনেক ক্ষতি হয় বা উদ্ভিদের ক্ষতি হয়। সেক্ষেত্রে জৈব কীটনাশকের ব্যাপকতা বেড়ে যায় এবং ধীরে ধীরে জনপ্রিয়তাও বেড়ে যায়। এবং এগুলো যেহেতু অর্গানিক, প্রাকৃতিক জৈব পদার্থ বা জীবদেহ বা উদ্ভিদ উপাদান দিয়ে কিন্তু এই জৈব কীটনাশকগুলো তৈরি, ফলে এটার সাইড ইফেক্টগুলো কিন্তু অনেকটাই কম। তো এই যে জৈব কীটনাশকের ক্ষেত্রে প্ল্যান্ট অরিজিনেটেড উদ্ভিজ কীটনাশক, যেটা আমি বললাম যে মূল, কাণ্ড, পাতা, ফুল, বাকল, এগুলা ওই উদ্ভিদের এইসব অংশ থেকে এটা উৎপন্ন হয়। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি নিকোটিন, রোটিনন, অ্যানাবেসিন। হ্যাঁ, তো এইসব উদ্ভিদগুলো মোটামুটি 2000 প্রজাতির, এবং এগুলো কিন্তু এই 4টা গোত্রের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ। হ্যাঁ, যদিও প্রজাতি হচ্ছে প্রায় কয়টা বললাম, 2000 প্রজাতির কি উদ্ভিদ থেকে এই কীটনাশকগুলা তৈরি করা সম্ভব হয়, কিন্তু 4টা গোত্র দেখি, সেনোপোডিয়াসিয়া, কম্পোজিটি, তারপর হচ্ছে লেগুমিনোসি, সোলানিসি। তোমরা বোটানি যখন পড়েছো এই শব্দগুলোর সাথে বোধহয় তোমাদের পরিচয় আছে। তো যেমন ধরো সেনোপোডিয়াসিয়া, এটা যেমন আমি এক্সাম্পল হিসেবে দেখি যে যেমন অ্যানাবেসিন, এটা তৈরি হয়। তারপরে এটা যেমন পাইরেথ্রাম, হ্যাঁ, তারপরে এটা লেগুমিনোসি যেমন রোটিনন, হ্যাঁ, আবার এটা যেমন সোলানিসি, এটা ক্ষেত্রে অ্যানাবেসিন আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে নিকোটিন আছে, এগুলো আছে। তাহলে দেখতে পাচ্ছ এই 4টা গোত্রে কিন্তু এই 2000 প্রজাতির গাছগুলো সীমাবদ্ধ, অর্থাৎ এই 4টা গোত্রেই পড়েছে এই 2000 প্রজাতির গাছগুলো। তাহলে এই যে নিকোটিনের কথা যদি আমি বলি, এই নিকোটিনটা জিন নিকেট ওনার নাম অনুসারে 1809 সালে কিন্তু উনি এটা তৈরি করেন যে তামাক গাছের পাতার সাথে এই নিকোটিনের গুঁড়া মিশিয়ে, এটা কিন্তু ওই তোমার আমরা কিন্তু এই নিকোটিনটা পাই কিন্তু তামাক গাছে। হ্যাঁ, এটা কিন্তু ওই জিন নিকেট ওনার নাম অনুসারে এই নিকোটিনটা, এই কীটনাশকটা, উদ্ভিজ কীটনাশকটা তৈরি হয়েছে। এটা তামাক পাতার মধ্যে এটা আমরা পাই, এবং এটার কার্যকারিতা ভীষণ, এবং এটা খুব বিষাক্ত একটা পদার্থ, এবং এটা গুঁড়া হিসেবেও ব্যবহার করা যায়। এবং যেটা করে প্রাণী বা পতঙ্গ, ফুল, যেটাই হোক না কেন, তারা যদি তাদের কোনোভাবে যদি এক ধরনের
পাকস্থলীতে ঢুকে যায় বা এটা ত্বকের মাধ্যমে এটা প্রবেশ করে এবং এটাতে ভীষণভাবে কার্যকর। ঠিক আছে, এটা একটা এক্সাম্পল হিসেবে বললাম। আচ্ছা, তারপর কৃত্রিম রাসায়নিক কীটনাশকে আছে আর্টিফিশিয়াল কেমিক্যাল, জৈব ক্লোরিন ঘটিত, জৈব ফসফরাস ঘটিত, জৈব কার্বনেট ঘটিত। শিক্ষার্থীরা, আমরা যে প্রথমে যে অজৈব এবং জৈবটা দেখিয়েছি ওটা কিন্তু ছিল ইনসেকটিসাইডের উৎপত্তি অনুসারে বা রাসায়নিক গঠন অনুসারে। হ্যাঁ, ওটা কি ছিল? উৎপত্তি অনুসারে। আর নাম্বার 2 হচ্ছে ওইটার যে ভেরিয়েশন দেখিয়েছি, ক্লাসিফিকেশন, হ্যাঁ, সেটা ছিল উৎপত্তি বা রাসায়নিক গঠন অনুসারে। রাসায়নিক গঠন অনুসারে। আর এখন তোমাদের আমি দেখাবো বিষের ধরন অনুসারে। আচ্ছা, বিষের ধরন অনুসারে আমরা এখানে 4টা অংশ লিখেছি। যেমন প্রথমে দেখো, একটু খেয়াল করো, এখানে লিখেছি কন্ট্যাক্ট বা স্পর্শ বিষ। আচ্ছা, স্পর্শ বিষ হচ্ছে এই কীট বিষগুলো কোনোভাবে কীটপতঙ্গের দেহের সংস্পর্শে আসলে কিংবা দেহে প্রবেশ করলে ক্ষতিকর কীটপতঙ্গ বলো বা যে কোনো কীটপতঙ্গেরই মৃত্যু ঘটে। এবং এই কন্ট্যাক্ট বা স্পর্শ বিষগুলো ওইসব কীটপতঙ্গের সাধারণত স্নায়ুতন্ত্রের উপরে কাজ করে এবং মৃত্যু ঘটায়। তো ম্যাক্সিমাম যে কীটনাশকগুলো কিন্তু স্পর্শ বিষ হিসেবে কাজ করে। যেমন এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি ক্লোরোডেন বলো, ডিডিটি বলো, লিন্ডেন বলো, নিকোটিন, পাইরেথ্রাম, সেভিন। হ্যাঁ, আচ্ছা, এইখানে দেখো ডিডিটি যেটা জৈব ক্লোরিন ঘটিত ছিল, সেই জৈব ক্লোরিন ঘটিত ক্ষেত্রে আমি একটু ডিডিটি নিয়ে বলি যে এই ডিডিটি হচ্ছে এক ধরনের জৈব ক্লোরিন ঘটিত যৌগ কীটনাশক। এটার জন্য এটা কার্যকর হয়, মানে কীটনাশক হিসেবে এর যে কার্যকারিতা হয় 1939 সালে। এবং এই ডিডিটি ভীষণ কার্যকর এবং এটা কম উদ্বায়ী গুণ সম্পন্ন। এবং এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে লং লাস্টিং। ডিডিটি 100 বছরেও কিন্তু এর যে অবশিষ্টাংশ থাকে বা এর যে মানে ডিডিটি প্রয়োগের পরে যে অংশটা অবশিষ্ট থাকে সেটা কিন্তু কোনোভাবেই চলে যায় না। ফলে দেখা যায় বিভিন্ন বা তোমার শুটকি মাছ থেকে শুরু করে অনেক ধরনের পোকা দমনের জন্য এই ডিডিটি ব্যবহার করা হয়। এবং ফলে দেখা যায় যে শুটকি মাছ খেলে আমাদের মানব দেহ কিন্তু ডিডিটি প্রবেশ করে ফেলে এবং সেটা সহজে কিন্তু শরীর থেকে বের হয়ে যায় না। ফলে দেখা যায় লিভার, কিডনি এগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। আচ্ছা, এই লিন্ডেন এবং ডিডিটির সাথে আছে ডিডিডি। ডিডিটি তোমরা জানো হচ্ছে ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন। হ্যাঁ, আবার ডিডিডি আছে, এটা ডিডিটি। আবার একটা আছে ডিডিটি, ডাইফিনাইল ডাইক্লোরোইথেন। আবার লিন্ডেন ঘটিত পদার্থ, নিকোটিনটা জানো উদ্ভিদজাত কীটনাশক। হ্যাঁ, পাইরেথ্রাম এটা উদ্ভিদজাত কীটনাশক। আচ্ছা, এখন আসো তাহলে আমরা স্পর্শ বিষটা দেখলাম যে ম্যাক্সিমাম কীটনাশক গুলাই কিন্তু স্পর্শ বিষ হিসেবে কাজ করে এবং এগুলো কোনোভাবে দেহের সংস্পর্শে আসলেই, দেহে প্রবেশ করলেই এটা মৃত্যু ঘটে এবং স্নায়ুতন্ত্রে যেটা কাজ করে এটা মৃত্যুটা ঘটে। আচ্ছা, তাহলে আমরা কি দেখছি? এটা বিষের ধরন অনুসারে কিন্তু আমরা ভেরিয়েশন দেখছি। এগুলো কিসের ভেরিয়েশন? কীটনাশকের কিন্তু ক্লাসিফিকেশন। আচ্ছা, নাম্বার 2, এটা হচ্ছে স্টমাক বা পাকস্থলী বিষ। স্টমাক থেকে পাকস্থলী বিষ। তাহলে বুঝতে পারছো পাকস্থলীটা বিষটা পাকস্থলীতে প্রবেশ করতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে যে বিষটা যেটা প্রবেশ করে কিভাবে এটার প্রয়োগটা হয় বা কিভাবে এটা দেহে প্রবেশ করে মৃত্যু ঘটায় সেটা হচ্ছে খাদ্যের সাথে। আমরা যদি খাদ্যের সাথে এই বিষটাকে মিশিয়ে রাখি কোনো খাদ্যের সাথে, পতঙ্গ যেই খাদ্যগুলোকে পছন্দ করে, যেই পতঙ্গ নির্দিষ্ট পতঙ্গকে আমরা দমন করব, তার পছন্দের খাবারের সাথে যদি আমরা এই পাকস্থলী বিষগুলোকে মিশিয়ে রাখি বা এমনি রেখে দিই, তারা যদি এটা কোনোভাবে খাদ্যের সাথে নিয়ে নেয়
তখন সরাসরি এটা পাকস্থলীতে প্রবেশ করবে এবং ফলে যেটা হবে যে তাদের মৃত্যু ঘটবে। স্টমাক বিষের মধ্যে দেখা যায় ক্লোরিনযুক্ত হাইড্রোকার্বন, জৈব ফসফরাস, কার্বমেট। এগুলো কি? এটা হচ্ছে আমি যেটা বলেছিলাম আর্টিফিশিয়াল রাসায়নিক যে কীটনাশক, সেটা আমরা দেখিয়েছিলাম যে জৈব কীটনাশকের মধ্যে দুটো ভাগ, খেলাচ্ছি একটু আগে দেখিয়েছিলাম, একটা হচ্ছে উদ্ভিদজাত আর একটা হচ্ছে কি আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়াল যে কীটনাশকটা, রাসায়নিক কীটনাশক, সেখানে আবার ছিল কি জৈব ক্লোরিনযুক্ত হাইড্রোকার্বন বা জৈব ক্লোরিনেটেড ক্লোরিন ঘটিত রাসায়নিক কীটনাশক, যেটাকে আমরা ক্লোরিনযুক্ত হাইড্রোকার্বন বলতে পারি। তারপরে ছিল জৈব ফসফরাস এবং কার্বনেট। আচ্ছা, এই যে পাকস্থলী বিষগুলো সাধারণত দেখা যায় ফড়িং, কাটুই পোকা, মাটি বা এইসব মানে শীষকাটা লেদা পোকা, ঝিঝি পোকা, হ্যাঁ, এরা কি করে মাটিতে বা উদ্ভিদে প্রয়োগের পরে সেটা কি হয়, উদ্ভিদ সেটা এই ধরনের পোকাগুলো অ্যাটাক হয় এবং সহজেই মরে যায়। আচ্ছা, এই 3 নম্বরে আসো, সিস্টেমিক বা প্রবাহ বিষ। আচ্ছা, প্রবাহ বিষ বা সিস্টেমিক বিষটা কিরকম? এই ধরনের বিষগুলো মাটিতে বা উদ্ভিদে প্রয়োগের পরে সেটা উদ্ভিদ কর্তৃক গৃহীত হয় এবং উদ্ভিদের সমস্ত অংশে এটা ছড়িয়ে পড়ে। ফলে উদ্ভিদের যেই উদ্ভিদ কর্তৃক এটা গৃহীত হলো এই কীটনাশকটা অর্থাৎ প্রবাহ বিষটা, সেই উদ্ভিদের যে কোনো অংশই যদি কোনো পতঙ্গ বা যারাই এটা গ্রহণ করবে তারা কিন্তু এটা সহজেই মৃত্যু মুখে পতিত হবে এবং এটা স্নায়ুতন্ত্রের উপরেও কাজ করে। যেমন এক্সাম্পল হিসেবে দেখছি আমরা ডাইমেক্রন, ফসডিন, এই ধরনের কীটনাশকগুলা কিন্তু সিস্টেমিক বা প্রবাহ বিষ হিসেবে কাজ করে। আচ্ছা, 4 নম্বরটা দেখো, ফিউমিগ্যান্স। খুব ধূম্র বিষ। ফিউমিগ্যান্সটা হচ্ছে ধূম্র বিষ। এই ধরনের বিষগুলো বাষ্পীয় অবস্থায় এই বিষগুলো কার্যকরী এবং বিশেষ করে মিল, গুদাম, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার দোকান, মিউজিয়াম, এই যে বিভিন্ন যে যে জায়গাগুলোতে তোমার বীজ থাকে বা গুদামজাত শস্য থাকে, হ্যাঁ, সেখানে কিন্তু এই ধরনের বাষ্পীয় ধূম্র বিষগুলো ব্যবহার করা হয়, যেগুলো বাষ্পীয় অবস্থায় প্রয়োগ হয় এবং বাষ্পীয় অবস্থায় তাদেরকে অ্যাটাক করে। যেমন ধূম্র বিষের মধ্যে আমরা যেমন হাইড্রোজেন সায়ানাইড বলতে পারি, তারপর CCI, CS2 মানে এটা হচ্ছে, তারপর হচ্ছে ফসফিন, হ্যাঁ, তারপরে এই ধরনের পদার্থগুলো কিন্তু ফিউমিগ্যান্স হিসেবে পরিচিত। আচ্ছা, এই যে গেল তোমাদের এই যে দুটো আমি অংশ বললাম, একটা প্রথমটা বলেছি উৎপত্তি বা রাসায়নিক গঠন অনুসারে অজৈব এবং জৈব কীটনাশককে আমি ভেরিয়েশন দেখিয়েছি ছকের মাধ্যমে, আর দ্বিতীয়টা দেখালাম বিষের ধরন অনুসারে কন্ট্যাক্ট বা স্পর্শ বিষ, স্টমাক বা পাকস্থলী বিষ, সিস্টেমিক বা প্রবাহ বিষ এবং ফিউমিগ্যান্স বা ধূম্র বিষ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের যেই অংশগুলো আমি দেখালাম এগুলো তোমরা একটু নোট করবে, বাসায় তোমাদের জন্য এই অ্যাসাইনমেন্ট থাকবে, তোমরা এগুলো স্টাডি করবে। আর নেক্সট ক্লাসে আমি আরো বেশ কিছু ইনসেকটিসাইডস নিয়ে আলোচনা করব এবং তোমরা এটা ডিটেলস পড়ে ফেলবে। তো এই পর্যন্ত, আজকে এই পর্যন্তই। তো ভালো থাকো, আল্লাহ হাফেজ।